1971 সালে আমেরিকার একটি বিমান সবেমাত্র টেক অফ করেছিল। ওই প্লেনের সবথেকে পিছনের সিটে বসা একজন যাত্রী এয়ার হোস্টেসকে তার কাছে ডাকে এবং তার হাতে একটি চিঠি দেয়। ওই চিঠিতে শুধুমাত্র কয়েকটি শব্দ লেখা ছিল, যেটি পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল। কে ছিল এই প্যাসেঞ্জার? এফবিআই তাকে জীবিত এবং মৃত কেন এখনো খুঁজে পায়নি? খুঁজে পাওয়া তো দূরের কথা, এফবিআই বিগত 50 বছরে ওই ব্যক্তির সামান্যতম কোনো ইনফরমেশন পায়নি। ইনফো ফাইন্ডারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই ঘটনার সূত্রপাত 24 নভেম্বর 1971 সালে পোর্টল্যান্ডের বিমানবন্দর থেকে হয়। একজন ব্যক্তি যাকে দেখে মনে হচ্ছিল একজন বিজনেসম্যান, তিনি পোর্টল্যান্ড থেকে সিয়াটলের টিকিট বুক করেন। তখনকার সময়ে আমেরিকার ভিতরে অভ্যন্তরীণ বিমান চলাচলে তেমন কোনো যাচাই বাছাই করে যাত্রী উঠানো হতো না। তখনকার সময়ে যাত্রীদের আইডি কার্ড এবং লাগেজ কোনো কিছুই চেক করা হতো না। বিমানটি ছিল নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বোয়িং 727। বিমানটির যাত্রাপথে দূরত্ব ছিল মাত্র 45 মিনিট। সানগ্লাস পরা একজন ব্যক্তি হাতে একটি ব্রিফকেস নিয়ে, যার নাম ছিল ড্যান কুপার, বিমানে ওঠে এবং তার পছন্দ মতো একটি সিটে গিয়ে বসেন। সেটি ছিল বিমানের সবথেকে পিছনের আসন। লোকটি সেখানে বসে তার জন্য একটি ড্রিঙ্ক অর্ডার করেন এবং সেখানে একটি সিগারেট জ্বালিয়ে দেন। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কারণ 1970 সালে বিমানে বসে সিগারেট খাওয়া কোনো অপরাধ ছিল না। 2:58 বিমানটি টেক অফ করে। টেক অফ করার সাথে সাথে ড্যান কুপার তার পিছনে বসে থাকা এয়ার হোস্টেসকে একটি চিঠি দেন। এয়ার হোস্টেস, যার নাম ছিল ফ্লোরেন্স শ্যাফনার, সে যখন চিঠি পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কি লেখা ছিল সেই চিঠিতে? মিস, আই হ্যাভ এ বম হিয়ার অ্যান্ড আই উড লাইক টু সিট বাই মি, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, মিস, আমার কাছে একটি বম আছে এবং আমি চাই আপনি আমার পাশে এসে বসুন। এয়ার হোস্টেস যখন তার পাশে এসে বসে, ড্যান কুপার তার হাতে থাকা ব্যাগটি খোলেন। সেখানে 8 পিস ডায়নামাইট এবং একটি ডেটোনেটর ছিল, অর্থাৎ বিমানটি হাইজ্যাক করা হয়েছে এবং ড্যান কুপারের 3টি ডিমান্ড ছিল। বিকাল 5টার আগে $2 লাখ ক্যাশ, 2টি প্যারাশুট এবং সিয়াটল বিমানবন্দরে প্লেনটিকে পুনরায় তেল দিয়ে ভর্তি করতে হবে। তার ডিমান্ডগুলো বলার পর ফ্লোরেন্স শ্যাফনারকে আরো বলেন, যদি আমার দাবি পূরণ করা না হয় তাহলে আমি বোমাগুলো ফাটিয়ে দেব। ড্যান কুপার বাদে বিমানে আরো 35 জন যাত্রী ছিল। তারা আসলে জানতোই না বিমানের পিছনের আসনে বসে থাকা যাত্রীটি কত ভয়াবহ রকমের একটি কাজ করে ফেলেছে। ফ্লোরেন্স শ্যাফনার ড্যান কুপারের ডিমান্ডগুলো নিয়ে ককপিটে যান এবং ক্যাপ্টেনকে সবকিছু জানান। অন্য একজন এয়ার হোস্টেস, যার নাম ছিল টিনা মাকলো, সে একটি ইন্টারকম নিয়ে ড্যান কুপারের পাশে বসলো, যার মাধ্যমে ক্যাপ্টেন ও ড্যান কুপারের মধ্যে যোগাযোগ হচ্ছিল। এটি আমেরিকার ইতিহাসে হওয়া সর্বপ্রথম বিমান হাইজ্যাকের ঘটনা, যেটা মুক্তিপণের জন্য করা হয়েছিল। এই কারণে লোকাল অথরিটি এবং এফবিআই হাইজ্যাকারদের সকল ডিমান্ড পূরণ করতে রাজি হয়েছিল। অথরিটির বিশ্বাস ছিল ড্যান কুপার পালিয়ে তাদের থেকে বেশি দূর যেতে পারবে না। বিমানটির 45 মিনিটের মধ্যে সিয়াটল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। সেটি এখন 1.5 ঘন্টা যাবৎ সিয়াটল বিমানবন্দরের উপর দিয়ে বৃত্তাকারভাবে ঘুরছিল। আর বাকি যে 35 জন যাত্রী ছিল, যারা এই সম্পর্কে কিছুই জানতো না, তাদেরকে বলা হয়েছিল টেকনিক্যাল ইস্যুর কারণে বিমানটি অবতরণ করতে দেরি হচ্ছে। সিয়াটল ন্যাশনাল ব্যাংক থেকে $200 10,000 নোট সংগ্রহ করা হয়। এই নোটগুলোর সিরিয়াল নাম্বার সংরক্ষণ করে রাখা হয় এবং পাশের একটি স্কাই ডাইভিং ক্লাব থেকে 2 জোড়া প্যারাশুট সংগ্রহ করা হয়। সময় তখন 5:45। বিমানটি ল্যান্ড করে। শর্ত মোতাবেক ড্যান কুপারকে টাকা ভর্তি একটি ব্যাগ, 2 জোড়া প্যারাশুট দেওয়া হয় এবং তার সাথে বিমানটিতে পুনরায় তেল ভর্তি করে দেওয়া হয়। তার সকল চাহিদা পূরণ করার পর সে ফ্লাইটে থাকা 35 জন যাত্রী এবং 2 জন ক্রু মেম্বারকে বিমান থেকে নামার অনুমতি দেয়, কিন্তু 2 জন ক্যাপ্টেন এবং 2 জন ক্রু মেম্বারকে জাহাজেই থেকে যেতে বলা হয়। তখন রাত হয়ে গিয়েছিল। প্লেনটি পুনরায় টেক অফ করে। সে চেয়েছিল বিমানের ল্যান্ডিং গিয়ার নামানো থাকুক। অ্যালটিটিউড 10,000 ফিট হবে, বিমানের স্পিড হবে 320 কিলোমিটার পার আওয়ার এবং বিমানটিকে সোজা মেক্সিকোর দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হোক। ক্যাপ্টেন অন্য সকল ডিমান্ড পূরণ করতে পারলেও বিমানটিকে নিয়ে মেক্সিকো সিটির দিকে যাওয়া সম্ভব ছিল না, কারণ বিমানটিতে পর্যাপ্ত পরিমাণ তেল ছিল না। তখন ক্যাপ্টেন কুপারকে পুনরায় তেল ভরার জন্য 2টি অপশন দেন, রেনো অথবা ফনিক্স, অর্থাৎ এই 2টি এয়ারপোর্টের যে কোনো একটিতে অবতরণ করে পুনরায় তেল ভরে পুনরায় আকাশে উড্ডয়ন। ড্যান কুপার রেনোতে যাবার জন্য রাজি হন। অন্যদিকে লোকাল এবং ফেডারেল অথরিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। তখন 2টো যুদ্ধ বিমানকে বিমানটির পিছনে পাঠানো হয়, কিন্তু যুদ্ধ বিমানগুলো এতটা স্লো স্পিড মেনটেন করতে পারছিল না। এর কারণে তারা বিমানটির চারপাশে ঘুরতে থাকে। তখন ড্যান কুপার টিনা ম্যাকলোকে ক্যাপ্টেনদের কাছে যাওয়ার জন্য বলেন। যখন টিনা ককপিটের দরজা বন্ধ করার জন্য ঘুরে দাঁড়ান, সেই শেষবারের জন্য শুধু এতটুকুই দেখেছিলেন, ড্যান কুপার তার কোমরে কিছু একটা বাঁধছিল। এরপর জাহাজের পিছনে
পিছনের অংশ খুলে যায় আর কুপার তাৎক্ষণিক ওখান থেকে লাফ দেয়। এরপর যা হয়েছিল দীর্ঘ 50 বছর ধরে তার রহস্য কেউ বের করতে পারেনি। 3 ঘন্টা পর বিমানটি যখন রেনোতে অবতরণ করল তখন বিমানে না ছিল কুপার, না ছিল কোনো বোম। এই ঘটনার পর ড্যান কুপারকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আসলে এই ড্যান কুপার কে ছিল এবং পুরো আমেরিকার চোখে ধুলো দিয়ে কিভাবে হারিয়ে গেল? এটি এমনই একটি কেস যেটি FBI এখনো তদন্ত করছে। ড্যান কুপারকে কেউ প্লেন থেকে লাফ দিতে দেখেনি, কিন্তু বিমানের পিছনের অংশ খোলা থাকায় সবাই অনুমান করে নিয়েছিল সিয়াটল এবং রেনো এর মাঝামাঝি কোথাও সে লাফ দিয়েছে। FBI বিমানটিতে প্রমাণের জন্য অনুসন্ধান চালায়, কিন্তু তারা সেখানে পায় কুপারের একটি টাই, 8টি সিগারেটের ফিল্টার এবং 2টো প্যারাশুটের মধ্যে রেখে যাওয়া একটি প্যারাশুট। এমনকি কারো কাছে কুপারের কোনো ছবি ছিল না। বিমানে থাকা যাত্রী ও ক্রু মেম্বারদের সাহায্যে কুপারের একটি স্কেচ আঁকা হয়। সিয়াটল এবং রেনোর মাঝামাঝি জায়গায় খোঁজ করার আগে FBI এর জানা দরকার ছিল তিনি আসলে ঠিক কোন জায়গাতে লাফ দিয়েছিলেন। এটি কোনো কঠিন কাজ ছিল না, কারণ বিমানটি অটো পাইলটে চলছিল। যে পথ দিয়ে বিমানটি উড়ে এসেছিল সেটির গতিপথ অলরেডি সার্ভারে রেকর্ড করা ছিল। বিমানের স্পিড এবং অল্টিটিউড প্রথমেই জানা ছিল এবং ফ্লাইট রেকর্ডারের মাধ্যমে জানা গিয়েছিল বিমানের পিছনের দরজা 8:10 খুলেছিল। এই সকল তথ্যের উপর ভিত্তি করে কুপারের লাফ দেওয়া জায়গাটির অনুমান করে একটি সার্চ এরিয়া ডিফাইন করা হয়। এই 45 কিলোমিটার এরিয়াটি সুউচ্চ পর্বত এবং জঙ্গল দিয়ে ভরা ছিল। এরিয়াল টিম এবং ল্যান্ড সার্চ টিম মিলে এই এরিয়াটির সকল জায়গা খুঁজে দেখে, কিন্তু না সেখানে কুপারকে পাওয়া গিয়েছিল, না পাওয়া গিয়েছিল তার সাথে থাকা ব্যাগ, আর না পাওয়া গিয়েছিল সেখানে কোনো টাকা। এই এলাকায় তখন এতটাই ঠান্ডা ছিল যে সকলে ভেবেছিল কুপার হয়তো ঠান্ডায় মারা গিয়েছে, কিন্তু এরপর যা হয়েছিল সেটি FBI এর ইতিহাসে কখনো হয়নি। FBI এই কেস সমাধান করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া শুরু করে। ড্যান কুপারের স্কেচ এবং $2 লাখ সকল সিরিয়াল নাম্বার সংবাদপত্রে প্রকাশ করা হয় এবং কুপারের ব্যাপারে কেউ যদি কোনো তথ্য দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে এটিও বলা হয়। FBI ভেবেছিল কুপার যদি জীবিত থাকে তাহলে সে কোথাও না কোথাও এই অর্থ খরচ করবে, কিন্তু আজব বিষয় হলো এই সিরিয়াল নম্বরের কোনো নোট এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। কিন্তু ব্যাপারটি এখনো শেষ হয়ে যায়নি। 9 বছর পর অর্থাৎ 1980 সালে একটি ঘটনা ঘটে। ওয়াশিংটনের কলম্বিয়ান নদীর পাশে একটি বিচ আছে যেটিকে টিনাবার বলা হয়। এখানে একটি বাচ্চা তাদের বাবা মায়ের সাথে খেলা করছিল। সে সেখানে বালির মধ্যে 3টি নোটের বান্ডিল পায়। এটি $20 3টি নোটের বান্ডিল ছিল, যেখানে মোট $5,800 পাওয়া গিয়েছিল। বাচ্চাটির বাবা মা এই নোটগুলো নিয়ে FBI এর কাছে যায়। FBI যখন নোটগুলোর সিরিয়াল নাম্বার চেক করে তখন বেন কুপারের নিয়ে যাওয়া নোটের সাথে এগুলোর মিল খুঁজে পাওয়া যায়। 9 বছর পর ড্যান কুপার হাইজ্যাকিং কেসটির এটি ছিল প্রথম সাফল্য। এটি এই কেসকে সলভ করার বদলে আরো জটিল করে তোলে, কারণ টাকাগুলো ড্রপ লোকেশন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পাওয়া যায়। টিনাবার বিচ যেখান থেকে টাকাগুলো উদ্ধার করা হয় সেখানে 1974 সালে কিছু খনন কাজ করা হয়। হাইজ্যাকের ঘটনাটি ঘটার 3 বছর পর মাটি ফেলে এই বিচ উঁচু করা হয়, আর যে টাকাগুলো পাওয়া গিয়েছিল সেগুলো এই মাটির ভিতরেই পাওয়া যায়। এখান থেকে FBI ধারণা করে কুপার অথবা তার কোনো সঙ্গী কেসটিকে আরো জটিল করার জন্য ইচ্ছাকৃতভাবে সেখানে টাকাগুলো রেখে যায়। এই কেসটির জন্য FBI কুপারের মতো দেখতে সকল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাতে তেমন কোনো সাফল্য লাভ হয়নি। এখনো FBI এর ওয়েবসাইটে এই কেসটির সকল ডিটেলস রয়েছে।